1960-এর দশক, যখন পুরো পৃথিবীর চোখ ছিল আমেরিকার অ্যাপোলো মিশনের দিকে, ঠিক সেই সময়ে আমেরিকার প্রতিবেশী গ্রহ ভেনাসে চালাচ্ছিল এক ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট। সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া ভেনাসে পরিকল্পনা করেছিল একের পর এক আত্মঘাতী মিশন। কয়েক বিলিয়ন ডলার আর বছরের পর বছর গবেষণার পর তারা এমন এক প্রোব তৈরি করেছিল যা ইতিহাসে প্রথমবারের মতো অন্য একটি গ্রহে ল্যান্ড করে ছবি পাঠাতে সক্ষম হয়। কিন্তু ভেনাসে রাশিয়ার প্রোবগুলোর সামনে খুলে যায় এক নরকের দরজা, এমন এক জাহান্নাম যা রাশিয়ান বিজ্ঞানীদেরও হতভম্ব করে দেয়। এই ডকুমেন্টারিতে আমরা ভেনাস চালানো সেই আত্মঘাতী সোভিয়েতের মিশনগুলোর কথাই বলতে চলেছি। কিভাবে একটি ছোট্ট ক্যামেরার লেন্সের ঢাকনা ধ্বংস করে দেয় বছরের পরিশ্রম, আর কেন এত আধুনিক প্রযুক্তি থাকার পরেও রাশিয়া আর কখনো ভেনাসে ফিরে যায়নি। 1916 ও 1917-এর দশকে কোল্ড ওয়ার ছিল চরমে। আমেরিকা আর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছিল কে হবে স্পেসের রাজা। প্রেসিডেন্ট জন এফ কেনেডি ঘোষণা করেছিলেন 1970-এর আগেই মানুষকে চাঁদে নামানো হবে। রাশিয়া বুঝে যায় আমেরিকা সত্যিই চাঁদে পৌঁছে যেতে পারে, তাই তারা তাদের টার্গেট বদলে নেয়। তারা টার্গেট দেয় ভেনাস গ্রহে। রাশিয়ার লক্ষ্য ছিল প্রমাণ করা আমেরিকা যদি চাঁদে যেতে পারে, আমরা তাহলে জাহান্নামেও পা রাখতে পারি। তখন বিজ্ঞানীরা ভাবতেন ভেনাস আর পৃথিবী অনেকটাই একরকম, আকার প্রায় একই, সূর্য থেকে দূরত্ব কাছাকাছি, কিন্তু একটা পার্থক্য ছিল স্পষ্ট। পৃথিবীর বিপরীতে ভেনাস পুরোপুরি ঘেরা ঘন মেঘে আচ্ছন্ন। সেই মেঘের ভেতরে কি আছে তা তখনও অজানা। রাশিয়ার মনে হয়েছিল যদি তারা ভেনাসের ভেতরের ছবি দেখতে পারে তাহলে সেটা চাঁদের অবতরণের থেকেও বড় সাফল্য হবে। আর ঠিক সেই পরিকল্পনায় রাশিয়া ভেনাসে মোট 18টি মিশন পরিকল্পনা করে। প্রোভের নাম দেয় ভেনারা, রাশিয়ান ভাষায় ভেনাস। তারা জানত ভেনাসে অ্যাটমসফেয়ার আছে, কিন্তু কতটা ভয়ঙ্কর ওই অ্যাটমসফেয়ার তা তাদের জানা ছিল না। তাই ভেনারাকে বানানো হয় অত্যন্ত শক্তিশালী। 4 ফেব্রুয়ারি 1961 প্রথম প্রোব পৃথিবীর অরবিট ছাড়াতেই ব্যর্থ হয়। রাশিয়া এটা গোপন রাখে। এরপর ভেনারে 1 7 দিনের মাথায় যোগাযোগ বিচ্ছিন্ন। ভেনার 2 একই পরিণতি। এই প্রোবগুলো আজও সূর্যের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এই সময় আরও অনেক মিশন ব্যর্থ হয়, যাদের ইতিহাসে বলা হয় গোস্ট মিশন। এরপর 1966 সালে 1 টন ওজনের শক্তিশালী প্রোব, চাপ, তাপমাত্রা ও গ্যাস পরিমাপের যন্ত্র, নাম হচ্ছে ভেনারা 3, ভেনাসের মাটিতে আছড়ে পড়ে। ইতিহাসে প্রথম মানব নির্মিত বস্তু যা অন্য গ্রহে পৌঁছায়। এরপর ভেনারা 4 প্রমাণ করে ভেনাসের বাতাসের কার্বন ডাইঅক্সাইড প্রধান, কিন্তু অতিরিক্ত চাপের কারণে ভেতরে ঢুকতেই চূর্ণ হয়ে যায়। এরপর আরও 3টা মিশন হয়। শেষমেশ ভেনারা 7 ছিল একদম ট্যাঙ্কের মতো শক্ত। ল্যান্ডিংয়ের সময় প্যারাশুট ছিঁড়ে যায়, 17 মিটার পার সেকেন্ড গতিতে আছড়ে পড়ে। তবুও উল্টে পড়া অবস্থায় দুর্বল সিগন্যাল দিয়ে 23 মিনিট তথ্য আদান প্রদান হয়। রেকর্ড হয় 435 ডিগ্রি সেলসিয়াস, পৃথিবীর যে কোনো চুল্লির থেকেও বেশি। এই মিশনগুলোতে যোগ হয় ক্যামেরা, লাইট সেন্সর, গামা স্পেকট্রোমিটার। এরপর প্রমাণ হয় ভেনাসে আলো আছে। মেঘের কারণে আলো চারদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু ক্যামেরার লেন্স ক্যাপ খুলেনি। বহু মিশনের ছবি আসেনি। তারপর 1975 সালে প্রথমবার অন্য গ্রহ থেকে ছবি আসে। দেখা যায় ভেনাস মরুভূমি নয়, পাথুরে ধারালো শিলায় ভরা। এই মিশনে ছিল মাইক্রোফোন ও সেসমোমিটার। প্রথমবারের জন্য গ্রহের বাতাস ও বজ্রধ্বনি রেকর্ড হয়। কিন্তু ভেনারে 14তে ঘটে এক হাস্যকর ট্র্যাজেডি। মাটির শক্তি মাপার যন্ত্র নিজের ক্যামেরার ঢাকনাকেই মাটি ভেবে পরীক্ষা করে। $1 মিলিয়ন এক টুকরো ঢাকনায় শেষ। এরপর কৌশল বদলায় রাশিয়া। ক্যামেরার বদলে সায়েন্টিফিক অ্যাপারচার রাডার। 8 মাস পুরো ভেনাসের ম্যাপ তৈরি। আজ আমরা যে ভেনাসের মানচিত্র দেখি তা সম্ভব হয়েছে শুধুমাত্র এই মিশনের জন্য। ভেনাস পৃথিবীর থেকে 90 গুণ বেশি চাপ সৃষ্টি করেছে। কার্বন ডাইঅক্সাইডে ভরা বাতাস, সালফিউরিক অ্যাসিডের মেঘ, চিরস্থায়ী ঝড়, ধারালো পাথরে ভরা জমি। এই কারণেই অনেকে ভেনাসকে বলে সোভিয়েতদের গ্রহ।
ভেনাসের মেঘ সালফিউরিক অ্যাসিড দিয়ে তৈরি, তাহলে সেখানে অ্যাসিড বৃষ্টি কেন মাটিতে পৌঁছায় না? তবে শেষ প্রশ্নটা আপনাদের কাছে রেখে যেতে চাই, ভেনাসের মেঘ সালফিউরিক অ্যাসিড দিয়েই তো তৈরি, তাহলে কেন সেখানে অ্যাসিড বৃষ্টি হলে মাটিতে তাও পৌঁছায় না? এর উত্তর কমেন্টে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।